ইসলামী আন্দোলনের জেলা কমিটি আমার ব্যাপক বিরোধিতা করেছে, আমার সহকর্মীদেরকে বহিষ্কার করেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ একজন বুজুর্গ আলেম ছিলেন, ওনাকে সামনে সাইনবোর্ড হিসাবে রেখে কিছু লোক গলত ফায়দা উঠাইতেছিল, যার কারণে আমরা তার প্রতিবাদে পদত্যাগ করে চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আহ্বান টাইমস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আহ্বান টাইমস এর বিশেষ সাক্ষাৎকারে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে প্রথমে শুরু করতে চাই, আপনি তো একজন সফল আলেম এবং আধ্যাত্মিক গুরু, এর পাশাপাশি এই খেদমতের পাশাপাশি আপনি চেয়ারম্যান হওয়ার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দায়িত্ব দুইটা, সৎ কাজে আদেশ, সৎ প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় প্রতিরোধ করা। আমি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যেটা উপলব্ধি করলাম যে ঘুষ দুর্নীতির মূল আখড়া হলো উপজেলা। সরকারের পক্ষ থেকে যে সকল বরাদ্দগুলো আসে এগুলো 10 থেকে 20% কাজে লাগে, আর বাকি সম্পূর্ণ লুটপাট হয়ে যায়। এই জন্য আমি নির্বাচন করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন জবাবদিহি করতে পারি, যে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে যে উপজেলা নির্বাচনে কেন তুমি প্রতিদ্বন্দ্বিতা করো না, যেখানে ঘুষ দুর্নীতির আখড়া ছিল, তো আমার মূল লক্ষ্য হলো দেশবাসীকে ঘুষ দুর্নীতি মুক্ত একটা উপজেলা উপহার দেওয়া। আমরা লক্ষ্য করছি আপনি সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়ে নির্বাচিত হয়েছেন, এখন আপনি কি পারবেন আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে? সেটা আমার জানা নাই এখনো, আমি উপজেলা ম্যানুয়াল এখনো দেখি নাই। সরকারিভাবে দায়িত্ব কতটুকু আমার উপরে দেওয়া আছে, ক্ষমতা আমার কতটুকু, হ্যাঁ, সেটা কতটুকু আমি কন্ট্রোল করতে পারবো, সেটা আমি দায়িত্বে বসার পর আমি দেখবো। এক নম্বর তো এটা হবে, আমি তো আর 1 পয়সা ঘুষ খাবো না। হ্যাঁ, আমি তো ঘুষ দুর্নীতি মুক্ত থাকবো। এরপরে বাকিদেরকে কি কতটুকু কন্ট্রোল করতে পারি সেটা আমি দায়িত্বে বসার পরে দেখবো। ওটাই, যে সরকারি বরাদ্দ যদি নাকি আমি পুরাপুরি কাজে লাগাতে পারি, তাহলে এটা একটা গোটা বাংলাদেশের ভিতরে একটা দৃষ্টান্তমূলক, হ্যাঁ, মডেল একটা উপজেলা পরিণত হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। কমলনগর উপজেলা আমরা যতটুকু জানি কৃষি ও মৎস্য বান্ধব একটি উপজেলা। আপনি কৃষক এবং জেলেদের থেকে কি কি উদ্যোগ গ্রহণ করবেন, তাদের পাশে কিভাবে দাঁড়াতে চান? হ্যাঁ, সেখানে উপজেলাতে কৃষি বিভাগ আছে, মৎস্য বিভাগ আছে। হ্যাঁ, তাদের কাছ থেকে জানবো তাদের প্রোগ্রাম কি, এর সাথে তাদেরকে আমি পরামর্শ দিয়ে যতটুকু অগ্রসর করায় নিতে পারি আমি চেষ্টা করব, যাতে কৃষি এবং মৎস্য খাতে যাতে আরো অগ্রসর হতে পারি আমরা, আমাদের উপজেলা যেন আরো অগ্রসর হয়। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি কমলনগর উপজেলা বৃহৎ জায়গা মেঘনা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকার জনগণ খুব কষ্টে জীবনযাপন অতিবাহিত করছে, এই ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে? এই ব্যাপারে আমি তো উপজেলার ক্ষুদ্র একজন চেয়ারম্যান, এই ব্যাপারে দায়িত্ব এমপি এবং মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের দায়িত্ব এটা, কারণ সরকার তো এখানে 3,100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দগুলো যদি ঠিকমতো কাজে লাগে তাহলে তো এই অবস্থা হওয়ার কথা না। আমি দেখবো, এরপরে ইনশাল্লাহ উপরে যোগাযোগ করব, প্রয়োজনীয় মন্ত্রণালয়েও যোগাযোগ করব আমি ইনশাল্লাহ। এটা আমরা এক ব্যতিক্রম ধর্মী প্রচারণা দেখেছি আপনার নির্বাচনী প্রচারণার মধ্যে। আপনি বিশেষভাবে ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে যে এটি নির্মূল করার যে প্রতিশ্রুতি নিয়েছেন, আপনি কি পারবেন এককভাবে ঘুষ দুর্নীতি সন্ত্রাস ও ইফটিজিং নির্মূল করতে? আমি আমার চেষ্টা চালিয়ে যাব, কতটুকু পারবো। আইনত আমাকে ক্ষমতা কতটুকু দেওয়া হয়েছে সেটা আমি দায়িত্ব বোঝার পরে আমি উপলব্ধি করব। জনপ্রতিনিধি হিসাবে সামনে দায়িত্ব পালনে আপনি কোনো বাধা বা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কিনা? আমি মনে করি উপজেলার সর্বোচ্চ আসন হলো উপজেলা চেয়ারম্যানের, সেখানে আমি প্রতিবন্ধকতার শিকার কেন হব? অনেক উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এখন আপনার কমলনগরের নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? নির্বাচনে ছোটখাটো কিছু ত্রুটি হয়ে থাকে, বাকি সর্বাঙ্গিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারণ সে নির্বাচন সুষ্ঠু না হলে আমি নির্বাচিত হতে পারতাম না। আচ্ছা, আপনি তো একটি দলের উপদেষ্টা ছিলেন, আপনার দলের সিদ্ধান্ত ছিল নির্বাচনে না যাওয়া। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি নির্বাচনে যাওয়াটাকে কিভাবে দেখছেন? দল গোটা দেশকে নিয়ে চিন্তা করে, আমার নিজস্ব এলাকাকে নিয়ে চিন্তা করা, এটাকে প্রাধান্য দেওয়া, এটা আমার দায়িত্ব। আর দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা শরীয়তের দলিলি ভিত্তিতে নেওয়া হয় নাই, এটা পরামর্শ করে তারা ভালো মনে করছে নির্বাচন না করা। আমি আমার এলাকার প্রয়োজন হিসাবে এলাকার, তারপরে এলাকার জনগণের স্বার্থে আমি নির্বাচন করাটাকে, তার নির্বাচন করা প্রয়োজন উপলব্ধি করে আমি নির্বাচন করেছি।
আপনার বিষয়ে দলীয় সিদ্ধান্ত কি? এখন আপনি কি দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? দলীয় সিদ্ধান্ত এখনো আমি কিছুই জানি না। আমি আমার দলকে বলছি যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমি নির্বাচন করব। আর ইনশাল্লাহ আমি নির্বাচন করেছি, বিজয়ী হয়েছি। বিজয় হওয়ার পরে আমি স্পষ্ট ভাষায় বলছি আমি ইসলামী আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো। দল থেকে আপনি স্থানীয়ভাবে কিভাবে কতটুকু দল থেকে আমি সাপোর্ট পাই নাই, বরং বিরোধিতার সম্মুখীন হয়েছি। বিশেষ করে ইসলামী আন্দোলনের জেলা কমিটি আমার ব্যাপক বিরোধিতা করেছে, আমার সহকর্মীদেরকে বহিষ্কার করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, আপনি হাফিজুর রহমতুল্লাহ আলাইহ জামাতা, তাহলে ওনার ব্যক্তিগত একটি প্রতিষ্ঠিত দল থাকার পরেও আপনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ? সেটা হলো, আমি তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই থাকাকালীনই চরমনায় পীর সাহেব, শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব সহ ওনারা যখন খেলাফত আন্দোলন থেকে বেরিয়ে গেলেন, ওই সময় আমি বেরিয়ে গিয়েছি। সেটার কারণ একমাত্র এটাই ছিল, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ একজন বুজুর্গ আলেম ছিলেন। ওনাকে সামনে সাইনবোর্ড হিসাবে রেখে কিছু লোক গলত ফায়দা উঠাইতেছিল, যার কারণে আমরা তার প্রতিবাদে পদত্যাগ করে চলে আসছি। আমাদের এই রাষ্ট্র, প্রতিষ্ঠিত সরকার এবং প্রশাসনের ব্যাপারে আপনার মতামত কি? প্রশাসন সঠিক পথে চলছে না। প্রশাসন ব্রিটিশ ফর্মুলায় দেশ পরিচালনা করতেছে, যেখানে সরকারি অর্থ লুটপাট হচ্ছে, এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি চাই যে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুক। আমি প্রধানমন্ত্রীকে একটা বিষয়ে ধন্যবাদ জানাই। তিনি বিগত 2 বছর পূর্বে 7ই জানুয়ারি ভাষণে বলছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ এই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমলনগরবাসীর জন্য আপনার কোনো বিশেষ নসিহা বা চাওয়া আছে কিনা? তাদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই চাবো, সরকারি প্রশাসনের সাথে যারা যুক্ত আছে, জনপ্রতিনিধি আছেন, এরা যেন জনগণের প্রাপ্য সঠিকভাবে জনগণের পিছনে ব্যয় করে, সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয়। জনগণকেও বলবো তারা যেন তাদের প্রাপ্য বুঝিয়ে নেওয়ার চেষ্টা করে। জনগণ উদাসীন, জনগণ জানে না সরকারি বরাদ্দ কোনখানে কি আসতেছে, কি কতটুকু কাজে লাগতেছে, কতটুকু তারপরে অপচয় হইতেছে, লুটপাট হইতেছে, জনগণ খোঁজ খবর রাখে না। তা আমি জনগণকেও সচেতন হতে বলবো, এই ব্যাপারে খোঁজ খবর রাখার ব্যাপারে চেষ্টা করতে বলবো। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আহ্বান টাইমসকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই, কষ্ট করে আপনারা আসছেন। আজকের মতো এখানে লাইভ শেষ করছি। আমাদের বিশেষ সাক্ষাৎকারে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আল্লামা খালেদ সাইফুল্লাহকে অসংখ্য ধন্যবাদ আহ্বান টাইমসের পক্ষ থেকে। আহ্বান টাইমসের বিশেষ সাক্ষাৎকার থাকবে অনেক গুণীজন, অনেক ব্যক্তিবর্গ। আপনারা আহ্বান টাইমসের সাথে থাকুন। ধন্যবাদ। সালাম।